আগের পার্টে আমরা দেখেছিলাম যে সং এসে জ্যানের পাশে বসেছিল। তখনই ডক্টর পেই তো সংকে ডাক দেয়। সং তাড়াতাড়ি সেখানে চলে যায়। আসলে বেন অনেকটা আহত হয়ে পড়েছিল। ডক্টর পেই সংকে বলে কিছু মেডিসিন আনার জন্য। সং সেগুলো আনতে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেগুলো এনে দেয়। ডক্টর পেই ওগুলো দিয়ে বেনের চিকিৎসা করে। তখনই ডক্টর পেই বলে যে বাইরে নাকি আরো একজন পেশেন্ট আছে, যাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। সং যেন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য করে। এটাতে সং তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে উঠে বসে। এদিকে দেখানো হয় জ্যানের কাছে একটি নার্স আসে এবং একটি টিস্যু পেপার দিয়ে ওর মুখের ময়লা পরিষ্কার করতে যায়। তবে তখনই জ্যানের ঘুম ভেঙে যায়। জ্যান সেখানে সঙ্গে ক্যামেরাটি দেখতে পায়। নার্স বলে, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার চিকিৎসা করছিলাম। তবে জ্যান তাকে নিষেধ করে দেয়, বলে তোমার এটা করার দরকার নেই, আমি নিজেই ঠিক করে নিতে পারবো। এটা বলে জ্যান সেখান থেকে চলে আসে এবং বাইরের কাছ থেকে জানতে পারে সং সেখান থেকে হসপিটালে চলে গিয়েছে। এদিকে আমরা সংকে দেখতে পাই যে হসপিটাল থেকে বাইরে বের হয় এবং সেখানে জ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। ওরা যখন সেখানে পৌঁছায় সব লোকেরা সে ওদেরকে অনেক চিয়ার করতে থাকে যে ওরা এই যুদ্ধে জিতেছে। এত লোকের ভিড়ে জ্যান তো সংকেই খুঁজছিল এবং আমরা ওই ভিড়ের মধ্যে সংকে দেখতে পাই। যখন সেখান থেকে ভিড় কমে যায় তখন ওরা দুজন একে অপরকে দেখতে পায় এবং দুজন দৌড়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জ্যান সংকে নিয়ে ওর হোটেল রুমে আসে, যেখানে সঙ্গের কাছ থেকে ওর ওষুধপত্র পড়ে যায়। জ্যান এটা দেখে ফেলে এবং বুঝতে পারে যে সঙ্গেরও মানসিক সমস্যা হয়েছে, যে ব্যাপারে সং জ্যানকে কিছুই জানায়নি। সং তাড়াতাড়ি জ্যানের কাছ থেকে ওষুধটি কেড়ে নেয় এবং বলে জ্যান যেন এটা নিয়ে চিন্তা না করে, এটা তেমন কোনো বড় বিষয় না, আসলে এটা নাকি ওর ছোটবেলা থেকেই ছিল। তবে জ্যান বুঝতেই পারে সং ওকে মিথ্যা বলছে। জিজ্ঞাসা করে, তুমি কেন আগে আমাকে এ বিষয়ে জানাওনি? সং বলে, আসলে আমি সময় পাইনি, আমি ভেবেছিলাম আমি সুস্থ হয়ে যাব, কিন্তু তার মধ্যেই মা অসুস্থ হয়ে পড়লো, এই কারণে জানানো হয়নি। জ্যান তখন ওকে সরি বলে এবং বলে, যখন আমার তোমার পাশে থাকার কথা ছিল তখনই আমি সেখান থেকে চলে এসেছি, তোমার পাশে থাকতে পারিনি। সং বলে, তুমি চিন্তা কেন করছো? আমি বললাম তো এটা তেমন বড় বিষয় না, আর নিজেকে দোষারোপ করা বন্ধ করো। জ্যান তো কান্না করতে থাকে এবং ওকে সরি বলতে থাকে। জ্যান সংকে কিস করে দেয় এবং এখানে ওদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর সং জ্যানের আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। জ্যান জিজ্ঞাসা করে, তুমি কি ওই সময় ওখানেই ছিলে যখন আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম? সং বলে, হ্যাঁ। জ্যান বলে, তাহলে আমি ঠিকই ধরেছিলাম, ওটা আমার স্বপ্ন ছিল না। এরপর সং সেখানে জ্যানকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন দুজনেই হসপিটালে যায়। জ্যান বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করে আসছি। এটা বলে জ্যান সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ডক্টর পেই আসে। ডক্টর পেই সংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি বেনের সাথে দেখা করতে এসেছো? সং বলে, হ্যাঁ। তখন ও কিছু মেডিসিন দেয় সঙ্গের কাছে এবং বলে এগুলো বেনের কাছে দিয়ে দিতে। সং বলে, কিন্তু তুমি কেন যাচ্ছ না? এর উত্তরে ডক্টর পেই বলে, আসলে আমার আরও পেশেন্ট আছে। সং এর পর ওই মেডিসিনগুলো নিয়ে বেনের কাছে যায়। কিছুক্ষণ পর সেখানে জ্যানও চলে আসে। দুজন মিলে এখানে কিছুক্ষণ বেনের সাথে কথাবার্তা বলে। কিছুক্ষণ পর সেখানে বাই এসে বলে ওদেরকে হাপ্পো সিটিতে মিশনের জন্য যেতে হবে। সং এবং জ্যান সেখান থেকে বেরিয়ে আসে। সং বলে, তুমি যাচ্ছ তো ঠিকই, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তার আগে তোমাকে আমাকে একটি খেলা শেখাতে হবে, যেটা সেদিন তুমি বাচ্চাদের সাথে খেলছিলে। জ্যান এতে রাজি হয়ে যায় এবং ওকে ওই খেলাটি শেখায়। সং তো খেলাটি পেরে যায়, যেটাতে তখন জ্যান সিটি বাজিয়ে ওকে চিয়ার করে। সেখানে বেনও এসেছিল। এরপর ওদের যাওয়ার সময় হয়ে যায়, তাই সংকে সেখানে রেখে নিজেদের মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে চলে যায়। সং বাড়িতে আসে এবং ঠিক করে ও হাপ্পো সিটিতে যাবে। পরের দিন সং নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তোলে। তখনই সেখানে একজন ড্রাইভার চলে আসে। এখন সং যেহেতু এত ফেমাস একজন রিপোর্টার ছিল, তাই সংকে সে চিনতে পারে। বলে, ম্যাডাম, আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে বলুন, দরকার হলে আমি আপনাকে গাড়িতে করে নিয়ে যাব। সং বলে, কিন্তু আমি তোমার গাড়ি ছেড়ে যেতে পারবো না। তবে তুমি একটি কাজ করতে পারো, আমার গাড়িটি চালিয়ে আমাকে নিয়ে যেতে পারো। এতই ড্রাইভার রাজি হয়ে যায় এবং সংকে আগে মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। সঙ্গে মূলত এখানে এসেছিল জ্যানের সাথে দেখা করতে, যেন আজ হাপ্পো সিটিতে যাবে। জ্যান এখানে সংকে একটি উপহার দেয়, যেটা দেখে আশেপাশে থাকা আর্মিরা বলতে থাকে, দেখ দেখ,
জ্যানের গার্লফ্রেন্ড এসেছে। এটাতে দুজনে অনেকটা লজ্জায় পড়ে যায়। জ্যান যখন গাড়িতে উঠে বসে তখন সং গিয়ে ওকে সবার সামনে কিস করে দেয় এবং সবাই মিলে ওদেরকে চিয়ার করে। যেহেতু জ্যান অন্য অন্য আর্মিদের সাথে নিজের কাজের জন্য যাচ্ছে তাই সংকে ও নিজের সাথে নিতে পারবে না, তাই সংকে আলাদা করেই যেতে হয়। সং যখন সেখানে পৌঁছায় সেখানে সেনবেইকে দেখতে পায়। অনেকদিন পর দুজন দুজনকে দেখে অনেকটা খুশি হয়েছিল। এদিকে জ্যানের কাছেও ততক্ষণে মেসেজ পৌঁছে যায় যে এখানে পৌঁছে গিয়েছে সং। তাই কিছুক্ষণের মধ্যেই জ্যান সং এর সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে। এখানে অনেকদিন পরে জ্যানের সাথে কথা বলে সেনবেই এবং তিনজনে অনেকটা খুশি ছিল। জ্যান সেখান থেকে সঙ্গে নিয়ে চলে যায়। এরপর দেখানো হয় যে পরের দিন সং আসে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে দেখার জন্য। তখন সেখানে জ্যানও চলে আসে। জ্যানকে দেখে সং অনেকটা খুশি হয়ে যায়। এরপর দুজন সেখান থেকে বেরিয়ে আসে। এখানে জ্যান তো নিজের বাইকে বসে পড়ে এবং একটি সানগ্লাস পরে নেয়। সং বলে, তোমাকে এত হ্যান্ডসাম কেন লাগছে? এটাতে জ্যান হাসে এবং ওকে গাড়িতে উঠতে বলে। সং গাড়িতে উঠলে ওরা দুজন সেখান থেকে চলে যায়। এরপর একটি জঙ্গল টাইপের জায়গায় আসে যেখানে জ্যান সংকে আর্চারি শেখায়। প্রথম প্রথম সং পারছিল না ঠিকই, কিন্তু আস্তে আস্তে শিখে যায়। জ্যান সেখানেই শুয়ে পড়ে, যেটা দেখে সং নিজের হাত বাড়িয়ে দেয় এবং ওকে উঠতে বলে। তবে জ্যান উল্টো সংকেই টেনে সেখানে শুইয়ে দেয় এবং সেখানেই সংকে কিস করে দেয়। পরের সিনে দেখানো হয় জ্যান ফিরে আসে এবং ও এখানে ঠিক করেছিল সঙ্গের সাথে আবারও চায়নায় ব্যাক করবে, কারণ ও চায় না সঙ্গে কোনো বিপদ হোক। এই কথা যখন বেন জানতে পারে বলে, আমাদের শুধুমাত্র আর একটি মিশনই রয়েছে, এটাই সাকসেসফুল হলে আমরা জিতে যাব। তুমি প্লিজ যেও না, আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। বেন ছদ্মবেশে জ্যানকে একটি জায়গায় নিয়ে আসে এবং বলে এই পাহাড়ের নিচে বা এর আশেপাশে ওই সন্ত্রাসীরা নিজেদের আস্তানা পেতেছে। আমরা যদি ওদেরকে শেষ করতে পারি তাহলে এখানেই সব কিছু শেষ হবে। তুমি প্লিজ থেকে যাও। তবে এত কিছু বলার পরও জ্যান কিছুতেই রাজি হয় না থাকার জন্য। বলে সঙ্গের জন্য হলেও ওকে এখান থেকে যেতে হবে, যেটাতে বেন এবার রাজি হয়ে যায়। তবে এদিকে আমরা দেখতে পাই সেনবেই সংকে বলে, কিছুদিনের মধ্যে আমার নতুন অনাথ আশ্রমটি খোলা হবে, তুমি যদি এখানে থাকো তাহলে আমার ভালো লাগবে। যেটাতে সং ওকে কথা দেয় যে ওর সাথে থাকবে। এরপর সং যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সেখানে জ্যান এসেছিল। জ্যান জানায় খুব শীঘ্রই ওরা এখান থেকে চলে যাচ্ছে। এটাতে সং এর মন খারাপ হয়ে যায় এবং বলে, কিন্তু সেনবেইকে আমি কথা দিয়েছি যে ওর অনাথ আশ্রমের ওপেনিং সেরিমনির দিন আমি ওর সাথে থাকবো। জ্যান বলে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। সং বলে, তুমি শুধু এটুকুই বলবে, আমাকে একটু কমফর্ট করবে না? জ্যান বলে, করবো তো। এটাও বলেই তখন ও সঙ্গের হাত ধরে এবং বলে, আমি এভাবে তোমাকে কমফর্ট করব। সং এটাতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দুজন চলে আসে মিলিটারি ক্যাম্পে, যেখানে সবাই অনেকটা মজা করছিল। অনেকদিন পরে ওরা সবাই মিলে একসাথে পুকুরে নেমে অনেকটা ঘুনসুটি করতে থাকে। বেন জ্যানকে ডাকে এবং বলে, এই মজা কিন্তু তুমি আর অন্য কোথাও পাবে না। তখন সং বলে, তুমি কি যেতে চাও? তাহলে দাঁড়িয়ে কেন আছো, যাও তাদের সাথে মজা করো, আমি রান্না বান্না করছি। এটাতে তখন জ্যান সংকে কিস করে এবং সেখানে ওদের সাথে মজা করতে চলে যায়। সং সবার জন্য রান্না করে। সং এর রান্না খেয়ে সবাই অনেকটা প্রশংসা করে। দেখতে দেখতে অনাথ আশ্রম খোলার দিন চলে আসে। সং এবং জ্যান দুজনে সেখানে এসেছিল। তবে আজকের দিনেই আবার বেনদের মিশন ছিল, যেখানে ওরা ওই সন্ত্রাসীদের আস্তানায় আক্রমণ করে এবং ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সং এবং জ্যান অনেকটা চিন্তায় ছিল যে ওদিকে কি হচ্ছে। জ্যানকে সং চিন্তা করতে নিষেধ করে এবং ওকে ছাদে নিয়ে যায়। সেখানে ওরা দুজনে বাজি ফোটায়। তখনই সেখানে সেনবেই চলে আসে। সেনবেই ওদেরকে খুশির খবর জানায়, বলে আমরা জিতে গিয়েছি যুদ্ধে এবং ওরা ওই সন্ত্রাসীদেরকে শেষ করে দিয়েছে। সবাই এটা শুনে অনেকটা খুশি হয়ে যায় এবং জ্যান সেখানে আগে থেকেই সঙ্গের জন্য একটি তারাবাজি নিয়ে এসেছিল, সেটা ওরা দুজনে মিলে ফাটাতে থাকে। আর দেখো, যেহেতু এতদিন পরে ওরা স্বাধীন হয়েছে তাই সবাই তো একটু খুশিই থাকবেই। শহরে সবাই মিলে অনেক বেশি মজা করে। পরের দিন সকালবেলা দেখানো হয় সেনবেই নিজের কিছু কাজের জন্য চায়নায় ফেরত যাচ্ছে। সং সেনবেইকে জড়িয়ে ধরে। সেনবেই সংকে বলে, তুমি আমার অনুপস্থিতিতে এই অনাথ আশ্রমের বাচ্চাদের খেয়াল রাখবে। এটা বলে সেখান থেকে চলে যায়। সেনবেই সেখান থেকে চলে যাওয়ার পরপরই সেখানে বাই এবং বেন আসে। ওদেরকে এখানে দেখে সং এবং জ্যান দুজনে অনেকটা খুশি হয়ে যায়।
এরপর সেখানে অনাথ আশ্রমের বাচ্চাগুলো চলে আসলে সং ওদের ফটো ক্লিক করতে থাকে। ঠিক তখনই অনাথ আশ্রমের গেটের যে নেম প্লেট ছিল সেটা ঢাকা ছিল একটি কাপড় দিয়ে। ওটা খুলে যায়, দেখা যায় অনাথ আশ্রমের নাম দেওয়া হয়েছে রিনা অরফানেজ, অর্থাৎ বাইয়ের মায়ের নামে এই অনাথ আশ্রম খোলা হয়েছে। এটা দেখে সবাই খুশি হওয়ার সাথে সাথে অনেকটা ইমোশনালও হয়ে যায়। পরের সিনে দেখানো হয় বাই এবং বেন ওদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যান এবং সং সেখান থেকে যেতে শুরু করলে তখন সেখানে ওই ড্রাইভার আসে। ওর নাম আসলে ছিল জোসে। তো জোসে সেখানে এসে হঠাৎ করে জ্যানকে ছুরি দিয়ে আঘাত করে। এটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এটা কেন করলো। সং তো জ্যানের এই অবস্থা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। জ্যান সংকে শান্ত হতে বলে এবং জোসেকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। জোসে তখন বলে একজন আমাকে বলেছে যদি আমি জ্যানকে না মেরে ফেলি তাহলে সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে মেরে ফেলবে। এটা শুনে জ্যান বুঝে যায় এটা ওই সন্ত্রাসীদের কাজ যারা কিনা যুদ্ধে বেঁচে গিয়েছে। জ্যান একটি প্ল্যান করে এবং তাড়াতাড়ি সংকে বলে যে বেনকে ডেকে আনতে। সং তো জ্যানকে ছেড়ে যেতে চাচ্ছিল না, তবে বেনকে ডেকে আনা এখন জরুরি ছিল। এই কারণে সং রাজি হয়ে যায়। যাওয়ার আগে জ্যানকে বলে তুমি আমাকে কথা দাও যে তুমি যে করেই হোক নিজেকে সেফ রাখবে। এটা বলেই সং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জোসে ওই সন্ত্রাসীকে নিয়ে আসে। ওই সন্ত্রাসীটি একটি ছোট বাচ্চাকে হস্টেজ করে রেখেছিল। জোসে সেখানে নিয়ে আসে এবং দেখায় জ্যানকেও মেরে ফেলেছে। তবে সন্ত্রাসী তখন একটি ছুরি দিয়ে জোসেকে বলে আমার সামনে ওর গলা কেটে ফেলো। এইদিকে তখনই জ্যান নিজের চোখ খোলে এবং নিজের হাতে লুকিয়ে লুকিয়ে একটি পাথর তুলে নেয়। জোসে হঠাৎ করে সামনে থেকে সরে যায় এবং ওই পাথরটি দিয়ে জ্যান সন্ত্রাসীর গায়ে আঘাত করে এবং ওকে মেরে সেখানেই বেঁধে ফেলে। তবে সেখানে আমরা ওই সন্ত্রাসীর একটি ফোন দেখতে পাই। জ্যান যখন কল তোলে শুনতে পায় ওপাশ থেকে যে জ্যানের গার্লফ্রেন্ডকে আমরা তুলে নিয়েছি, তুমি তাড়াতাড়ি ওকে জীবিত অবস্থায় এখানে নিয়ে এসো। এবার এইটা শোনা মাত্রই জ্যান তো নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে সংকে উদ্ধার করার জন্য। ওই রাস্তা দিয়েই ওরা সংকে তুলে নিয়ে যাচ্ছিল। সং যখন দেখতে পায় জ্যান গাড়ির পিছন পিছন আসছে তখন ও জ্যানকে আসতে নিষেধ করে এবং এখান থেকে চলে যেতে বলে। তবে জ্যানকে এত সহজে সংকে ছেড়ে যাবে? ও তাড়াতাড়ি গাড়ির সামনে যায় এবং নিজের বাইকটা ওই গাড়ির উপরে উঠিয়ে দেয়। ওরা যখন গাড়ি থেকে বাইরে বের হয় তখন জ্যান ওদের দিকে বন্দুক তাক করে। তবে তখনই ওরা সেখানে সঙ্গে নিয়ে আসে, বলে তুমি আমাদের কাছে স্যারেন্ডার করে নাও, নাহলে তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। এটাতে তখন জ্যান বাধ্য হয়ে স্যারেন্ডার করে নেয় এবং ওরা জ্যানের বুকে গুলি করে, যেটা দেখে সং কান্না করতে থাকে এবং বলে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি নিজেকে সেফ রাখবে, তাহলে কেন চলে যাচ্ছ না। তবে এত কিছুর পরও জ্যান নিজের শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ায়। এটা দেখে সং কিছু একটা ভাবে এবং ওর গলায় যে চাকু ধরে রেখেছিল সেই চাকুটি নিজের গলায় ইচ্ছা করে স্ট্যাপ করে দেয়। সাথে সাথে সং সেখানেই লুটিয়ে পড়ে। এটা দেখে জ্যান তো জোরে চিল্লিয়ে কান্না করে ওঠে। মূলত সং এটা করেছিল যাতে জ্যান ওকে বাঁচাতে গিয়ে নিজের বিপদ না ডেকে আনে। তবে জ্যান এটা দেখে অনেকটা রেগে যায় এবং যে ওই ছুরিটি ধরে রেখেছিল তাকে গিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে সেখানেই মেরে ফেলে। তবে বাকিরা কি আর চেয়ে এটা দেখবে? ওরা জ্যানকে সেখান থেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে বেনরা চলে আসে। ওরা ওখানে সংকে খুঁজে পায়, তবে জ্যানকে খুঁজে পায় না। সংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। পরের সিনে আমরা বেনকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে সন্ত্রাসীদের আস্তানায় যায় জ্যানকে ছাড়ানোর জন্য। ও দেখতে পায় জ্যানকে ওই সন্ত্রাসীরা আটকে রেখেছে এবং ওদের কথা থেকে আমরা জানতে পারি ওরা জ্যানকে এতক্ষণ ধরে বাঁচিয়ে রেখেছে কারণ জ্যানকে দিয়ে ওরা বম বানাবে। লোকগুলো সেখান থেকে চলে গেলে বেন তাড়াতাড়ি জ্যানের কাছে যায়, তবে জ্যান এখান থেকে যেতে রাজি ছিল না। বেন খেয়াল করে সেখানে সঙ্গের মতো একটি মেয়ে পড়ে রয়েছে। এটাতে ও বুঝতে পারে সন্ত্রাসীরা এই মেয়েটাকে দিয়ে জ্যানকে ব্ল্যাকমেল করাচ্ছে। ও জ্যানকে বলে তুমি চিন্তা করো না, সঙ্গকে আমরা উদ্ধার করে নিয়েছি। এটা শুনে তখন জ্যান নিজের চোখ মেলে এবং পালানোর জন্য রেডি হয়ে যায়। তবে যখন ওরা দরজা দিয়ে বের হতে যাবে তখনই বেনের দিকে কিছু গুলি আসতে থাকে। এটা দেখে জ্যান ওকে বাঁচানোর জন্য নিজের সামনে চলে আসে এবং ওকে বাইরে বের করে দিয়ে দরজা আটকে দেয়। বলে তুমি এখান থেকে চলে যাও, আমি চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো। বেন অনেক খোলার চেষ্টা করে, তবে এই দিকে তখন আবার বাইরে ওই সন্ত্রাসীগুলো চলে এসেছিল, যার কারণে কোনো মতে বেন নিজের প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
সিন এখানেই কাট হলে আমরা পরের দিন সকালবেলা বেনকে অনেক আহত অবস্থায় হসপিটালের সামনে আসতে দেখি। ওকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করা হয়। এখানে সংও তো সুস্থ হয়ে গিয়েছিল। সং যখন বাইরে বসেছিল তখনই কিছুক্ষণ পর সেখানে বাই আসে, বলে আমরা জ্যানকে উদ্ধার করে নিয়েছি। জ্যানকে দেখার জন্য সং ছুটে যায়, তবে জ্যানের এই অবস্থা দেখে সং পুরোই হতভম্ব হয়ে যায় এবং চিৎকার করে কান্না করতে থাকে। এইদিকে তখন ডক্টর জানায় যে বেনের নাকি লিভার কিডনি দুইটাই নষ্ট হয়ে গিয়েছে। হয়তো কিছুক্ষণের জন্য ওর জ্ঞান ফিরবে, কিন্তু এর বেশিও বাঁচবে না। তাদের হাতে এখন আর কিছুই করার নেই। বাই যায় বেনের সাথে দেখা করতে, যেখানে বেনও বুঝতে পেরেছিল ওর হাতে আর বেশি সময় নেই। বাই তো কান্না করতে থাকে। সিন এখানেই কাট হয়। কিছুদিন পরে দেখানো হয় যে বেন মারা গিয়েছে। সবাই মিলে এখানে সমাধির সামনে এসে ওকে সম্মাননা জানায়। সং এর পর হসপিটালে ফেরত আসে এবং জ্যানের কেবিনে যায়, যেখানে জ্যানের তো এখনো জ্ঞান ফেরেনি। সং সেখানে জ্যানের পাশে শুয়ে পড়ে। তখনই আস্তে আস্তে জ্যানের জ্ঞান ফিরতে থাকে। এটা দেখে সং অনেকটা খুশি হয়ে যায়। জ্যানের যখন জ্ঞান ফেরে তখন ও সংকে দেখে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? সং বলে হ্যাঁ। এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে ওরা এখন চায়নাতে চলে এসেছে। জ্যানের ডাক্তার সংকে জানায় যে জ্যানকে এখন কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়াই সবচেয়ে ভালো হবে, কেননা জ্যানের মানসিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে গিয়েছে। এই কারণে জ্যান নিজেরও ক্ষতি করতে পারে বা ওর আশেপাশের মানুষদেরও ক্ষতি করতে পারে। এটা শুনে সং অনেক বেশি কষ্ট পায়, কেননা জ্যানকে ও কখনোই নিজের থেকে আলাদা করতে পারবে না। ডক্টরকে জিজ্ঞাসা করে অন্য কোনো কি উপায় নেই জ্যানকে ঠিক করার। ডক্টর বলে এখন সেটা তো ডিপেন্ড করছে যে জ্যান কোন পরিবেশে থাকছে, তবে একজন ডক্টর হিসেবে আমি এটাই বলবো ওকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়াই উচিত হবে। যাই হোক, এরপর সং বাসায় এসে রান্না করতে থাকে। তখন সেখানে জ্যান আসে। জ্যান বলে ওর না কিছুতেই ঘুম আসছে না। সং বলে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি রান্না করে নিই, তারপরে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এটাতে তখন জ্যান সেখানে দাঁড়িয়ে থাকে। জ্যান সংকে ছুতে যায়, তবে কিছু একটা ভেবে আর ছোঁয় না। সং বলে তুমি কেন এমনটা করলে? আমি কি আগের থেকে আগলি হয়ে গিয়েছি? জ্যান বলে না না, এমনটা মোটেই না। সং বলে তাহলে তুমি কেন এমনটা করছো? সঙের রাগ ভাঙানোর জন্য জ্যান তখন ওকে একটি কিসি দিয়ে দেয়। এটাতে সং অনেকটা খুশি হয়ে যায়, কারণ অনেক দিন পরে জ্যান ওর কাছে এসেছে। রান্না হয়ে গেলে সং এবং জ্যান একসাথে খেতে বসে। জ্যান বলে তুমি আগের থেকে অনেক বেশি কিউট হয়ে গিয়েছো। সং বলে আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, যে কখন তুমি আমার প্রেমে পড়েছিলে? জ্যান জানায় আসলে ওই দিন যখন সেনবেই আমাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে সবার সামনে পরিচয় করে দিয়েছিল, তখন তো তুমি কান্না করছিলে। তোমাকে ওভাবে কান্না করতে দেখেই আমার মনে কেমন একটা ফিলিংস হয়েছিল। আমার মনে হয় আমি তখনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সং থালা বাটি ধুতে যায়। তখন যেন ওর পাশে দাঁড়িয়েছিল, কিন্তু ও তখন সেখানে ছুরি দেখতে পায়। আর এটা দেখে ওর মনে পড়ে যায় সেই দিনের কথা, যখন সং নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করেছিল। এটা মনে পড়তেই জ্যান অনেকটা হাইপার হয়ে যায়। সং এটা দেখে ঘাবড়ে যায় এবং জ্যানকে জড়িয়ে ধরে, বলে কিচ্ছু হয়নি, শান্ত হও তুমি, আমি তোমার সাথেই আছি। এভাবে আস্তে আস্তে ও জ্যানকে শান্ত করে। কিছুদিন পর সং জ্যানের ডক্টরের সাথে আবারও কথা বলে, জিজ্ঞাসা করে জ্যানকে আগের থেকে একটু ভালো হয়েছে। ডক্টর বলে হ্যাঁ, ও আগের থেকে এখন অনেকটা বেটার রয়েছে। আসলে সং এতদিন জ্যানকে অনেকটা কেয়ার করেছে এবং এক পলকও চোখের আড়াল করেনি, সবসময় ওর খেয়াল রেখেছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর জ্যানকে নিয়েও হসপিটালে যায় চেক আপ করানোর জন্য। চেক আপ শেষ হয়ে গেলে জ্যানকে নিয়ে যখন সেখান থেকে যেতে যাবে, তখনই জ্যানের সাথে একটি ছেলের ধাক্কা লাগে, যেটাতে জ্যানের হাত থেকে ছাতা পড়ে যায়। ছেলেটি তখন ওটা তুলে জ্যানকে দিতে যায়, তবে জ্যান দেখতে পায় ছাতার বদলে সেখানে বন্দুক রয়েছে। এটা দেখে জ্যান তো আরও বেশি হাইপার হয়ে যায় এবং সোজা ছেলেটিকে লাথি মেরে দেয়। এটাতে আশেপাশের লোকজন তো ওর উপর অনেকটা রেগে যায়। সবাই মিলে জ্যানকে চারদিক থেকে ঘিরে ফেলে, যেটা দেখে জ্যানের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। সবার কাছে ক্ষমা চাইতে থাকে সং এবং বলতে থাকে ও এখন অসুস্থ, দয়া করে কেউ ওকে কথা শোনাবেন না। এটা শুনে বাকিরা বলে যদি ও মানসিক রোগী হয়ে থাকবে তাহলে কেন তুমি ওকে বাইরে এনেছো, কেন মানসিক হাসপাতালে ভর্তি করে দিচ্ছ না? সং কোনো মতে সেখান থেকে জ্যানকে বাড়িতে নিয়ে আসে। জ্যান অনেকটা অনুতপ্ত ছিল।
সঙ্গের কাছে ক্ষমা চায়, বলে আজকে আমার জন্য তোমাকে সবার সামনে অপমানিত হতে হলো। সং বলে আমি তোমাকে বলেছি না যে তুমি আমার কাছে ক্ষমা চাইবে না? যত যাই হয়ে যাক না কেন আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না, সব সময় আমি তোমার সাথে থাকবো। জ্যান কান্না করতে থাকে আর বলতে থাকে, এতদিন আমি একদমই ঠিক ছিলাম না, কিন্তু তোমার সামনে সব সময় নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করেছি। তবে আজ আমার এটা মনে হচ্ছে বাকিদের সাথে সাথে আমি হয়তো তোমাকেও হার্ট করতে পারি, তাই তুমি আমাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দাও। এটা শুনে সং কান্না করতে থাকে এবং বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে বলেছি না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না? সংকে এভাবে কান্না করতে দেখে জ্যান এবার নিজেকে শান্ত করে এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম কথা বলবো না, তাও প্লিজ তুমি কান্না করো না। রাতের বেলা সং যখন ঘুমিয়ে পড়ে তখন জ্যান জেগে ওঠে এবং মনে মনে বলে, আমি জানি যে তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না, কিন্তু আমি যদি তোমার সাথে থাকি তাহলে তোমাকে সবসময় অপমান সহ্য করতে হবে। হয়তো কোনো দিন আমি তোমাকে আঘাত করে বসবো। এটা ভাবতেই জ্যান সেখান থেকে চলে যায় সংকে কিছু না জানিয়েই। পরের দিন সকালবেলা সং ওঠে এবং জ্যানকে কোথাও দেখতে পায় না। এটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চারদিকে জ্যানকে খুঁজতে থাকে, তবে কোথাও পায় না। সং হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে এবং জ্যানের জিনিসপত্র ঘেঁটে একটি ডায়েরি পায়, যেখানে জ্যান সঙ্গের সাথে কাটানো সকল মুহূর্তগুলোই লিখে রেখেছিল। ওদের প্রথম দেখা হওয়া, কি করে একে অপরের প্রেমে পড়া, একসাথে সময় কাটানো, এগুলো পড়ে তো সং অনেকটা ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে সঙের মা সঙ্গের সাথে দেখা করার জন্য। সং মাকে দেখে অনেকটা কান্না করতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে। পরের দিন সং জ্যানের বাবার সাথে দেখা করতে যায় এবং বলে, জ্যানকে কোথাও পাওয়া যাচ্ছে না, দয়া করে তাকে খুঁজতে আমাকে হেল্প করুন। এখানে মনে হচ্ছিল জ্যানের বাবা কিছু একটা সংকে বলার চেষ্টা করছে, তবে বলতে পারছে না। তবে সে সঙের এত কষ্ট আর সহ্য করতে পারে না এবং বলে, তুমি আমার সাথে এসো। সংকে সে একটি মানসিক হাসপাতালের সামনে নিয়ে যায়। সং বুঝতে পারে জ্যান এখানেই আছে। জ্যানের বাবা সংকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জ্যান কোথায় আছে। এটা দেখে তাড়াতাড়ি সং জ্যানের কাছে যেতে থাকে এবং পিছন থেকে ডায়েরিতে জ্যান যা লিখেছিল সেগুলো বলতে থাকে। এটা শুনে জ্যান তো অবাক হয়ে যায় এবং পিছন দিকে ফিরে সংকে দেখতে পায়। সং আস্তে আস্তে জ্যানের কাছে আসে, যেখানে জ্যান তো সঙ্গের সাথে কথা বলছিল না। সং বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো, কিন্তু তুমি কি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো? কেন তুমি আমাকে একা ফেলে চলে আসলে? তুমি বলো, তুমি এই ডায়েরিতে তো আমাদের অনেক স্বপ্নের বিষয় লিখেছো, যে আমরা একসাথে বিয়ে করব, অনেক সুখে শান্তিতে থাকবো। তুমি চাও না এই স্বপ্নগুলো পূরণ হোক? এবার জ্যান কান্না করে দেয়, অনেকটা ইমোশনালি বলে, হ্যাঁ আমি চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটাতে সং তখন জ্যানকে জড়িয়ে ধরে। এরপর আমাদেরকে ওদের বিয়ের সিন দেখানো হয়। খুব ছোটোখাটোভাবে ওদের বিয়ে কমপ্লিট হয়, যেখানে শুধুমাত্র সঙের মা এবং জ্যানের বাবা এসেছিল। বিয়ের দিন রাত্রে ওরা দুজন একটি জায়গায় আসে এবং ওরা দুজনই নিজেদের হাতে নিজেদের নাম লিখেছিল। পরের দিন সকালবেলা সঙের মা এবং জ্যানের বাবা ওদের একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল, মা বাবা, আমরা চাই না যে আমাদের জন্য তোমাদের কোনো অসুবিধা হোক, তাই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। প্লিজ আমাদের জন্য প্রে করো এবং আমরা অনেক সুখী থাকব। এভাবে আমাদের এই মিস্টার লুওকে দেখানো হয় যে এখন সবটা জানে এবং নিজের লাইফ নিয়ে অনেকটা খুশি আছে। এরপর আমরা ডক্টর পেকে দেখতে পাই যে একটি বারে বসেছিল, তখনই একটি ছেলে আসে এবং ওকে প্রপোজ করে, তবে ডক্টর পে তাকে নিষেধ করে দেয়। ডক্টর পে এরপর বেনের কথাই ভাবতে থাকে এবং আমরা বুঝতে পারি বেনের জন্য ও সারা জীবন একাই কাটিয়ে দেবে। বাইও এখন দেশে ফিরে সে একজন সাংবাদিকের কাজ করছে। ইউ এতদিন অনেকটা ভালো ছেলে হয়ে গিয়েছে, পড়ালেখায় অনেকটা ভালো করছে। এবার সেমিস্টারের রেজাল্টও ভালো করেছিল। একটি চিঠির মাধ্যমে জেনকে শুভকামনা জানায়। সিয়া সহ অনাথ আশ্রমের বাকি সবাইদেরকে নিয়ে সেনবেই এখানে চায়নাতে চলে এসেছিল ওদেরকে ভালো একটি লাইফ দেওয়ার জন্য। ড্রামার শেষ দৃশ্যে আমাদেরকে একটি হোয়াইট অলিভ ট্রি দেখানো হয় এবং তার নিচে আমরা সং এবং জ্যানকে একসাথে দেখতে পাই। সং বলে, ওই মহিলা আমাকে ঠিকই বলেছিল যে হোয়াইট অলিভ ট্রি অবশ্যই জন্মাবে, তাহলে সে আমাদেরকে মিথ্যা বলেনি। জ্যান বলে, হ্যাঁ, তো এখন আমাদেরকে এটাই বোঝানো হয়েছে যে ওরা নিজেদের সারা জীবন একসাথেই থেকেছে,
মৃত্যুর পরও এবং মৃত্যুর আগেও। এই সুন্দর এন্ডিং এর মাধ্যমে আমাদের আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে এই ড্রামাটা এতটাই হৃদয়স্পর্শী ছিল যা আমাকেও কাঁদিয়ে ছেড়েছে। যখনই ওদের ভালোবাসার মুহূর্তগুলো দেখেছি তখন আমার কাছে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল, যেটা আমি অন্য কাউকে বোঝাতে পারবো না। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।